মির্জাপুর গ্রামের একটি দরিদ্র কুঁড়েঘর। ভেতরে রামলাল ও তার মেয়ে পুষ্পা আছেন। ওই রামলাল, বাইরে বেরিয়ে আয়। কত বছর ধরে আমার কাছ থেকে টাকা নিয়েছিস, এখনো 1 টাকাও ফেরত দিসনি। আজই আমার টাকা চাই, না দিলে তোদের সবাইকে জোর করে ঘর থেকে বের করে দেব। আজ আমি তোর কোনো কথা শুনব না। দয়া করুন মালিক, কাল আমার ছেলে শহর থেকে ফিরবে। সে ফিরলেই প্রথমে তাকেই আপনার কাছে পাঠাবো এবং আপনার সব টাকা পরিশোধ করে দেব। আপনি তো এত বছর ধরেই অপেক্ষা করেছেন, আর মাত্র 2 দিন সময় দিন, একটু দয়া করুন। এবার যথেষ্ট হয়েছে, তোকে অনেক সময় দেওয়া হয়েছে। প্রতিবারই তুই একই কথা বলিস, আমার ছেলে আসবে। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তোর ছেলের দেখা পর্যন্ত পাওয়া গেল না। আমার তো এখন মনে হচ্ছে তুই ইচ্ছে করেই আমার টাকা ফেরত দিতে চাস না। সত্যি বলতে কি, তোর কোনো ছেলে আসবে না। আমি আর কোনো কথা শুনব না। আমার টাকা এখনই চাই, নইলে এই ঘর ছেড়ে এখনই বের হয়ে যা। না মালিক, দয়া করে আমাদের উপর একটু দয়া করুন। যদি 2 দিনের মধ্যে আমরা আপনার টাকা দিতে না পারি, তাহলে নিজেরাই এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু অনুগ্রহ করে আর মাত্র 2 দিন সময় দিন। আচ্ছা ঠিক আছে, তোকে শেষবারের মতো 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে যদি আমার টাকা না পাই, তাহলে তোর সব জিনিসপত্র ঘর থেকে বাইরে ফেলে দেব, আর তোকে এই গ্রাম থেকেও বের করে দেব। এই কথা বলে ঘনশ্যাম রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। রামলাল দরজার সামনে কপালে হাত দিয়ে চিন্তায় দাঁড়িয়ে থাকে। তখন পুষ্পা তার কাছে এসে বলে, বাবা, দাদা কি 2 দিনের মধ্যেই ফিরে আসবে? যদি এবারও দাদা না আসেন, তাহলে জমিদার আমাদের গ্রাম থেকে বের করে দেবে। এবার সে আমাদের কোনো কথাই শুনবে না। আজ সে খুব রেগেছিল, দেখলেন না? আজই সে আমাদের তাড়িয়ে দিতে চাইছিল। তুই চিন্তা করিস না মা, আমি বলছি সে অবশ্যই আসবে। টাকার ব্যবস্থাও সে করে ফেলবে। সে এলেই আমি জমিদারের সব টাকা পরিশোধ করে দেব, তখন আর কোনো চিন্তা থাকবে না। সময় কেটে যায়। এর 2 দিন পরে রামলালের কুঁড়েঘরের বাইরে একজন গ্রামবাসী তাড়াহুড়ো করে এসে কথা বলতে থাকে। রামলালদা, ভয়ানক খবর এসেছে। যে কারখানায় তোমার ছেলে কাজ করত, সেখানে বড় আগুন লেগেছে। সেই কারখানায় যতজন কাজ করত, সবাই ভয়ানকভাবে পুড়ে গেছে। খবর পাওয়া গেছে কেউ বাঁচেনি, আর সেই কারখানায় তোমার ছেলেও কাজ করত। রামলাল এই খবর শুনে যেন দুঃখের পাহাড় তার ওপর ভেঙে পড়েছে। পুষ্পা কান্নায় ভেঙে পড়ে। আরও 2 দিন পরে গ্রামের প্রবেশপথে একজন ভদ্রলোক সুটকেস হাতে নিয়ে যাচ্ছে। এমন সময় জমিদার ঘনশ্যামের সাথে দেখা হয়ে যায়। ভাই সাহেব, একটু শুনেন। রামলালের বাড়ি কোথায়, আপনি কি দয়া করে বলবেন? তুমি কে? কোথা থেকে এসেছ? এই গ্রামে তো তোমাকে আগে কখনো দেখিনি। আপনি নিশ্চয়ই শুনেছেন, রামলালের ছেলের কাজের কারখানায় আগুন লেগে সে মারা গেছে। এত বছর কষ্ট করে অনেক টাকা জমিয়েছিল, সব নিয়ে বাড়ি ফিরতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে গেল। কারখানার মালিক মৃত কর্মীদের পরিবারের জন্য কিছু সাহায্য দিয়েছেন। আমি সেই টাকা রামলালজিকে দিতে এসে পৌঁছেছি। রামলাল তো আমাকে টাকা দিতে পারছে না। তাহলে যদি আমি নিজেই রামলালের ছদ্মবেশ ধরি এবং এই লোকের কাছ থেকে টাকা নিয়ে নিই, এতে আমার ঋণের টাকাও মিটবে, কাজও হয়ে যাবে। কিন্তু এর কাছ থেকে টাকা নিয়ে এখান থেকেই সরিয়ে দিতে হবে, যেন রামলালের কাছে পৌঁছাতে না পারে। আরে ভাই, আমি রামলাল, আর যাকে তুমি বলছো সে আমার ছেলে ছিল। খুব ভালো হলো সাহেব, তুমি আমাকে এখানেই পেয়েছ, না হলে তোমাকে পুরো গ্রাম ঘুরে বেড়াতে হতো। জানি না আমাকে আরও কোথায় কোথায় ঘুরতে হবে। নিন আপনার টাকা, আমি এখন চললাম। এই কথা বলেই ভদ্রলোক চলে গেলেন। জমিদার সুটকেসটি নিয়ে নিজের বাড়ি ফিরলেন। বাড়িতে এসে সুটকেস খুলতেই দেখলেন ভেতরটা টাকা দিয়ে ভর্তি। বাহ, ইহা তো অনেক টাকা। আজকে আমার ভাগ্য খুব ভালো। আমি কিছুই বুঝতে পারছি না, এখন আমরা কিভাবে সংসার চালাবো? আমরা তো পুরোপুরি অমরের উপরই নির্ভর করতাম। জানি না ভগবান আমাদের কি কঠিন পরীক্ষা নিচ্ছেন। অমরই ছিল আমাদের একমাত্র ভরসা,
আর তাকেও ভগবান আমাদের কাছ থেকে কেড়ে নিলেন। ভগবান কি এতটাই নিষ্ঠুর হতে পারেন? কখনো কখনো মনে হয় ঈশ্বর বুঝি সত্যিই নেই। যদি থাকতেন তবে আমাদের সঙ্গে এত কষ্টের ঘটনা ঘটত না। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। বাবা, আপনি চিন্তা করবেন না, আমিও কাজের সময় আপনার পাশে থাকব। আমরা কিছু না কিছু করে জমিদারের ঋণ অবশ্যই পরিশোধ করব। আপনি এই নিয়ে দুশ্চিন্তা করবেন না, এতে আপনার শরীর আরও খারাপ হয়ে যেতে পারে। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। পুষ্পা গ্রামের অন্যের বাড়িতে কাজ করে, বাসন মাজা, রান্না করা ইত্যাদি। একদিন সে জল নেবার জন্য জমিদারের বাড়ির সামনে থাকা কুয়োয় যায়। ঠিক সেই সময় এক সুন্দর যুবক সে জমিদারের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু কুয়োর পাশে পুষ্পাকে দেখে থমকে যায়। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর সে আবার জমিদারের বাড়ির দিকে চলে যায়। প্রণাম চাচাজি, আমাকে চিনতে পারছে? আরে তুমি রোহন, তাই না? তুমি আমার বন্ধু হরিবংশ রায়ের ছেলে। রোহন, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তোমাকে যখন শেষবার দেখেছিলাম তখন তুমি খুব ছোট ছিলে, তাই তোমার চেহারা দেখে চিনতে কষ্ট হয়েছে। আসতে তোমার কষ্ট হয়নি তো? বেটা, ঘরে এসো। চাচাজি, আসলে বাবা আমাকে একটি জমির ব্যাপার খোঁজ করতে এখানে পাঠিয়েছে। সেই জমি দেখতেই এসেছি, আর এই সূত্রে আপনার সাথে কিছু কথাও ছিল। আচ্ছা, তাহলে তুমি এখন তোমার বাবার ব্যবসায় হাত দিচ্ছ, ভালো কথা। হ্যাঁ চাচাজি, আমি খানিকটা দেখভাল করি। পিতাজি এখন আমাকে সব দায়িত্ব বুঝে দিয়েছে, তাই বেশিরভাগ কাজ আমি দেখাশোনা করি। বেশ ভালো কথা। তা বাবা, তুমি ঘরে আসছো না কেন? না চাচাজি, আমি আপনাকে একটি জিনিস জিজ্ঞেস করতে চাই। বেটা বলো, তুমি কোন বিষয় নিয়ে জিজ্ঞেস করতে চাও? দেখুন, আসলে আমি যখন আসছিলাম আপনার বাড়ির সামনের কুয়োর কাছে একটি মেয়েকে জল ভরতে দেখেছি। আপনি কি বলতে পারবেন সে কার মেয়ে? তুমি একটু অপেক্ষা করো রোহন, তুমি ততক্ষণে চা খাও, আমি দেখে আসি সে কে ছিল। ঘনশ্যাম তাড়াতাড়ি বাইরে গিয়ে কুয়োর দিকে তাকালেন। সেখানে এখন তার নিজের মেয়ে রানী জল নিচ্ছে। পুষ্পা তখন চলে গেছে। ঘনশ্যাম ফিরে এসে হাসি মুখে বললেন, রোহন, তুমি যার কথা বলছো সে আমার মেয়ে রানী। আচ্ছা থাক চাচাজি, সে কথা বাদ দিন। আপনি বলুন, আপনি কেমন আছেন? রোহন কথার প্রসঙ্গ ঘুরিয়ে দেয়, কিন্তু ঘনশ্যামের মনে সন্দেহ জাগে। সে মনে মনে ভাবতে থাকে, মনে হচ্ছে রোহন বাবুর আমার মেয়েকে পছন্দ করেছে। এটা তো খুব ভালো কথা। আমার মেয়ের যদি এমন বড় পরিবারে বিয়ে হয় তাহলে তার ভাগ্যই বদলে যাবে। এত ধনী পরিবার আর কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে চাচাজি, আমি এখন চলি, আমার প্রচুর কাজ আছে। না না বেটা, তা বললে হবে। দু একদিন থেকে যাও, গ্রামের শুদ্ধ হাওয়ায় থাকো। শহরে তো রোজই থাকো, আমাদের তো একটু সুযোগ দাও তোমার আপ্যায়ন করার। না চাচাজি, এবার না, পরের বার আসবো, তখন থাকবো, ঠিক আছে? রোহন চলে যায় এবং শহরে গিয়ে তার বাবা হরিবংশ রায়ের সাথে কথা বলছে। বাবা, আমি গ্রামে এক মেয়েকে দেখেছি, আমার তাকে খুব ভালো লেগেছে। আমি তাকেই বিয়ে করতে চাই। কি বলছো বেটা? হঠাৎ করে তুমি কোন মেয়ের কথা বলছো? বাবা, আজ আপনি যার বাড়িতে আমাকে পাঠিয়েছিলেন, আপনার সেই গ্রামের বন্ধুর মেয়েকেই আমি বিয়ে করতে চাই। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। ঘনশ্যাম আমার খুব ভালো বন্ধু, সে নিশ্চয়ই না করবে না। আমি কালই তার কাছে গিয়ে বিয়ের কথা বলবো। এ কথা শুনে সেও খুব খুশি হবে। পরের দিন জমিদার ঘনশ্যামের বাড়িতে রোহানের পরিবার উপস্থিত হয়। আরে আমার দোস্ত হরি, কতদিন পর আজ দেখা হলো। তুই তো এখন অনেক বড় লোক হয়ে গেছিস। মনে আছে আমরা দুজন একসঙ্গে ব্যবসা শুরু করেছিলাম? আজ তুই কত দূর এগিয়ে গেছিস। আজ তুই পুরো পরিবার নিয়ে আমার বাড়িতে এসেছিস, এতে আমি খুব খুশি। তোকে দেখে সত্যিই খুব ভালো লাগছে। আরে ঘনশ্যাম, রোহনের কারণেই আমাদেরকে এখনই আসতে হয়েছে। আসলে রোহন তোর মেয়েকে খুব পছন্দ করেছে
আর সে তাকে বিয়ে করতে চায়, সেই কথাই জানাতে আমরা এখানে এসেছি। হ্যাঁ হরি, এটা তো সত্যিই খুব ভালো খবর। আজ তুই আমার মন জয় করলি। আমাদের বন্ধুত্ব এখন আত্মীয়তায় বদলে যাচ্ছে। এর চেয়ে বড় খুশি আমার জন্য আর কি হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোর মেয়েকে ডাক। তাকে তো অনেক দিন হলো দেখিনি। শেষবার যখন দেখেছিলাম তখন তার 5 বছর ছিল। রানী, একবার এখানে আয় তো। রানী ভেতর থেকে বেরিয়ে আসে। সে সুন্দর পোশাক পরেছে। রোহন তাকে দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। আরে চাচা, যে মেয়েটিকে আমি সেই দিন দেখেছিলাম, এ মেয়েটি সেই নয়, সেই মেয়েটি অন্য কেউ ছিল। আপনি কি বলছেন রোহন বাবু? আপনি যে মেয়েটিকে সেই দিন দেখেছিলেন সে এই মেয়েই। ভালো করে দেখুন, হয়তো আপনি ভুলে গেছেন। এই সেই মেয়েই যে কুয়োর পাশে দাঁড়িয়েছিল। না না চাচা, আমার খুব ভালো করে মনে আছে। আমি যে মেয়েকে দেখেছিলাম সে বেগুনি রঙের সালোয়ার কামিজ পরেছিল। ঘনশ্যামের মুখ শুকিয়ে যায়। সে দ্রুত বুঝতে পারে রোহন পুষ্পার কথা বলছে। সে মনে মনে ভাবে, হায় ভগবান, রোহনবাবু কি তবে সেই কাঙাল রামলালের মেয়ে পুষ্পাকেই দেখে ফেলেছে? সেই দিন তো সেই কিছুক্ষণ আগে এখানে জল নিতে এসেছিল। রোহনবাবু নিশ্চয়ই তার কথাই বলছে। না না, এটা আমি কখনো হতে দেব না। আমাকে কিছু করতেই হবে। যেভাবেই হোক রামলাল আর তার পুরো পরিবারকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে রোহনবাবু তাকে খুঁজে বের করবে। আচ্ছা রোহনবাবু, যদি সত্যিই এমন হয়ে থাকে তবে আমি নিজেই সেই মেয়েটিকে আপনার জন্য খুঁজে এনে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। রোহন, তুমি এই কি বলছো? আমরা তো তোমার কথাতেই এখানে এসেছি। তুমিই তো বলেছিলে ঘনশ্যাম চাচার মেয়েকেই বিয়ে করতে চাও। বাবা, আমার কোনো ভুল হয়নি। আমি যে মেয়েটিকে দেখেছি সে এই মেয়ে নয়, সে অন্য কেউ ছিল। ঘরের পরিবেশ হঠাৎ অস্বস্তিকর হয়ে যায়। ঘনশ্যামের চোখে এক মুহূর্তের জন্য অসৎ ভাব ঝলসে ওঠে। ঘনশ্যামের মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে। তুমি ঠিক কাকে বোঝাচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। আমার তো এই মেয়েটিকেই ভালো লেগেছে, আর আমার ইচ্ছে তোমার বিয়ে যেন আমার বন্ধুর বাড়িতেই হয়। রানীর মধ্যেও তো কোনো কমতি নেই, সে সত্যিই খুব ভালো মেয়ে। কিন্তু বাবা, আমি শুধু সেই মেয়েটিকেই বিয়ে করতে চাই যাকে আমি সেদিন কুয়োর পাশে দেখেছিলাম। ঘনশ্যাম, আমরা এখন রওনা দিচ্ছি। তোমাকে কষ্ট দিয়ে থাকলে তার জন্য তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। না হরি, এতে আবার কষ্টের কি আছে? হয়তো আমার এই শুনতে বা বুঝতে কোথাও ভুল হয়েছে। তবে আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেই মেয়েটিকে খুঁজে বের করব। আরে রোহন, তুমি এত বড় একটা ভুল বুঝাবুঝি কিভাবে করে ফেললে? তুমি তো জানো আমার বন্ধু ঘনশ্যামের কতটা খারাপ লেগেছে। কিন্তু বাবা, আমি যাকে সেদিন দেখেছিলাম সে ঘনশ্যামজির মেয়ে নয়, সে অন্য কেউ ছিল। আর বাবা, আমি এভাবে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারি না। আমি শুধু সেই মেয়েটিকেই বিয়ে করতে চাই যাকে সেদিন দেখেছিলাম। কথা সেটা নয় রোহন, আসল কথা হলো তুমি আমার বন্ধুকে অপমান করেছ। আর তুমি কাকে বোঝাচ্ছ? এর চেয়ে ভালো মেয়ে তুমি আর কোথাও পাবে না। তোমার বিয়ে এই মেয়েটার সাথেই হবে। না বাবা, আমি কোনোভাবেই রানীকে বিয়ে করব না। কিন্তু তুমি যে মেয়েটার কথা বলছো তার তো কোনো ঠিকানা বা পরিচয়ই জানা নেই। তাকে তুমি কোথায় খুঁজবে? বাবা, আমি যে কোনো উপায়ে তাকে খুঁজে বের করব। ঠিক আছে, যদি তোমার এটাই ইচ্ছা হয় তবে আমি তোমাকে 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে যদি তুমি সেই মেয়েটিকে খুঁজে পাও তাহলে ভালো, আর যদি না পাও তবে তোমাকে ঘনশ্যামের মেয়েকেই বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা, আপনি যেটা ঠিক মনে করেন আমি সেটাই মেনে নেব। রোহনবাবু, এই পুরো গ্রামে শুধু ভিখারি রামলালের মেয়েটাকে পছন্দ হয়েছে, আর কোনো মেয়ে পেল না? আমি এটা কখনো মেনে নেব না। ভিখারি মেয়েটার সঙ্গে আমার মেয়ের তুলনা দিচ্ছে। ওরা আমার মেয়েকে ওই ভিখারি মেয়ের জন্য না করে দিয়েছে। আমি এটা কখনো হতে দেব না। আমার মেয়ের জায়গায় পুষ্পা কখনো নিতে পারবে না। এর আগে রোহনবাবু যদি আবার এখানে আসে, তার আগেই আমি রামলালকে জোর করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। তখন বাধ্য হয়েই রোহন আমার মেয়েকেই বিয়ে করবে।
পরের দিন সকালে রামলালের দরজায় ঘনশ্যাম হাজির। সে জোরে জোরে বলতে থাকে, রামলাল, এক্ষুনি বাইরে বেরিয়ে আসো। রামলাল, তুমি আমার ভালো মানুষের সুযোগ নিচ্ছ। এতদিন আমি চুপ করেছিলাম শুধু এই কারণে যে তোমার ছেলে সবে মারা গেছে। সেই দুঃখের সময়ে আমি নিজে থেকে আসিনি, কিন্তু ভেবেছিলাম তুমি অন্তত একবার আমার সঙ্গে দেখা করবে। কিন্তু তুমি আমার দয়ার সুযোগ নিয়ে চলেছ। এখন আর কোনো কথা শুনব না। একটাই কথা, আমার সব টাকা শোধ করে দাও। আমি তোমাকে আগেই অনেক সময় দিয়েছি। জমিদার বাবু, আমি এখন এত টাকা কোথায় পাব? আমি আর কিছু জানি না, আমার টাকা চাই। যদি টাকা দিতে না পারো তাহলে এখনই এই ঘর খালি করে দাও। এই ঘর বিক্রি করেই আমি আমার টাকা তুলে নেব। ব্যাস, অনেক হয়েছে রামলাল, আর না। না জমিদার বাবু, দয়া করে এমন করবেন না। তাহলে তো আমার মেয়েকে নিয়ে রাস্তায় বসতে হবে। আমি এতদিন দয়া দেখিয়ে চুপ করেছিলাম, তার মানে এই নয় যে তুমি আমার সুযোগ নেবে। এখন আমি আর কোনো কথা শুনতে চাই না। এই ঘর এখনই খালি করো এবং এখান থেকে চলে যাও, না হলে আমি আমার লোক পাঠিয়ে জোর করে ঘর থেকে বের করে দেব। রাগে ফুঁসতে ফুঁসতে ঘনশ্যাম চলে যায়। রামলাল হতাশায় ভেঙে পড়ে। তখন তার মেয়ে পুষ্পা কাছে এসে দাঁড়ায়। বাবা, এখন আমাদের ভুল করে এই ঘরে থাকলে হবে না। কাঠ বিক্রি করে বা অন্যের বাড়িতে কাজ করে জমিদারের টাকা এত পরিশোধ করা সম্ভব না। আমাদের এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যেতে হবে। পুষ্পা তার বাবা রামলালকে নিয়ে ওই ঘর থেকে চলে যায়। পুষ্পা তার বাবাকে নিয়ে দূর জঙ্গলে গিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানায় এবং সেখানে থাকতে শুরু করে। এই কষ্টের মধ্যে রামলালের স্বাস্থ্য খারাপ হতে থাকে। বাবার জায়গায় এখন পুষ্পা কাঠ কাটা ও বিক্রির কাজ নেয়। কোনো মতে সংসার চলে। কুঁড়ে ঘরে রামলাল শয্যাশায়ী, পুষ্পা তার সেবা করছে। আমি কত ভাগ্যবান যে তোর মতো মেয়ে পেয়েছি, কিন্তু আমার কারণেই তোকে এত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। বাবা, আপনি এমন কথা বলবেন না। আপনার সেবা করতে আমার কোনো কষ্ট হয় না। আপনার সেবা করাই আমার ধর্ম। বাবা, আমি খাবার তৈরি করে রেখেছি, চলুন আপনি খেয়ে নেবেন। আমি এখন কাঠ কাটতে যাচ্ছি, শিগগিরই ফিরে আসব। পুষ্পা কাঠ কাটতে জঙ্গলে চলে যায়। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু পুষ্পা আর ঘরে ফিরে আসে না। রামলাল চিন্তিত হয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকে। পুষ্পা তো সন্ধ্যার আগেই ফিরে আসে। সে তো কখনো এত দেরি করে না। হয়তো কোনো সমস্যায় পড়েছে। আমাকে এক্ষুনি আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। এ কথা বলে রামলাল পুষ্পাকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলের পেরিয়ে রামলাল লোকালয়ের দিকে আসে। রামলাল দ্রুত হাঁটছেন, কিন্তু দুর্বল শরীর নিয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে যেতে থাকে। রামলাল তৎক্ষণাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। আর অন্যদিকে পুষ্পা কাঠ বিক্রি করে ঘরে ফিরে আসে। কিন্তু বাবাকে না পেয়ে পুষ্পা চিন্তিত মনে অপেক্ষা করতে থাকে। রামলাল মাটিতে পড়ে আছে। তখনই রোহন সেখানে দিয়ে যাচ্ছিল। সে সেখানে দাঁড়িয়ে পড়ে। বাবা, আপনি ঠিক আছেন তো? রোহন তাকে কষ্ট করে তুলে একটি গাছের নিচে বসায়। আরে বাবা, আপনার অবস্থা তো অনেক খারাপ। আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন? বেটা, আমি আমার মেয়ে পুষ্পাকে খুঁজতে জঙ্গলে যাচ্ছিলাম। সে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। জানি না কিভাবে হঠাৎ করে মাথাঘুলো পড়ে গেলাম। বাবা, কষ্ট করে আমাকে আপনার বাড়ির ঠিকানা বলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। রোহন রামলালকে সাহায্য করে বাড়ি নিয়ে আসে। সে দরজার পাশে দাঁড়িয়ে আছে পুষ্পা। রোহনের দৃষ্টি পুষ্পার উপর পড়তেই যেন থমকে যায়। পুষ্পাকে দেখে রোহনের মনে আনন্দ অনুভূত হয়। হে ঈশ্বর, তোমাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। আজ তুমি আমার প্রার্থনা শুনেছ। যদি আজ আমি এই বাবাকে সাহায্য না করতাম তবে কখনো এখানে পৌঁছাতে পারতাম না। ধন্যবাদ ঈশ্বর, তুমি আমাকে এই মেয়ের সঙ্গে মিলিয়ে দিলে, না হলে আমাকে ঘনশ্যামের মেয়েকে বিয়ে করতে হতো। মা, তুই কই গিয়েছিলি? আমি তোকে খুঁজতে বের হয়েছিলাম।
জানি না হঠাৎ করে কিভাবে রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলাম। তখন উনি আমাকে সাহায্য করলেন এবং বাড়ি পর্যন্ত নিয়ে এলেন। উনি সেখানে না থাকলে আমার কি যে হতো তা আমি নিজেও জানি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার বাবাকে সাহায্য করেছেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আরে না, ধন্যবাদের কি আছে, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা কেন লোকালয় ছেড়ে এই জঙ্গলে ঘর বানিয়ে থাকছেন? তখন রামলাল তার সব কষ্টের গল্প বলতে শুরু করেন। তিনি জমিদারের সমস্ত অত্যাচারের কথা বলেন আর তার ছেলে কারখানার আগুনে মারা যাওয়ার কাহিনীও শোনান। বাবা, ওই কারখানাটা আমার ছিল। আমি সেই কারখানার মালিক। আসলে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই আগুন লেগেছিল। তাতে অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু আমি ক্ষতিপূরণ হিসেবে সব পরিবারকে 2 লাখ টাকা পাঠিয়েছিলাম। আপনি কি সেই টাকা পাননি? বেটা, এখানে তো কেউ আসেনি আর আমরা কোনো টাকাও পাইনি। যদি আমরা টাকা পেতাম, তুমিই বলো, আমরা কি এই জঙ্গলে থাকতাম? এই কথা শুনে রোহন যেন মনে এক ধাক্কা খায়। এটা কিভাবে হতে পারে? আমি তো আমার লোক দিয়ে সব টাকা পাঠিয়েছিলাম। নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। আমাকে এই বিষয়টা খুঁজে বের করতে হবে। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আমাকে 2 দিন সময় দিন। আমি এই ব্যাপারটা খুঁজে বের করে আপনাদের টাকা দিয়ে দেব। এর পরের দিন রোহন তার সেই কর্মচারীকে নিয়ে রামলালের কুঁড়ে ঘরে আসে। বলো, তুমি কি এই পরিবারকে টাকা দিয়েছিলে? না স্যার, আমি ওনাদের কোনো টাকা দিইনি। তাহলে তুমি এই টাকাগুলো কাকে দিয়েছ? আমি রামলাল নামের একজন লোককে টাকা দিয়েছিলাম। সে আমাকে বলেছিল তার নাম রামলাল। আমি সুটকেসটা তার হাতে দিয়ে সেখান থেকে চলে যাই। আমি জানতাম না যে সে ঠকবাজ। আমাকে মাফ করে দিন স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তুমি কি আমাকে বলতে পারবে সেই লোকটি কে ছিল যাকে তুমি টাকা দিয়েছিলে? হ্যাঁ স্যার, আমি তাকে দেখলে অবশ্যই চিনতে পারবো। আমি তোমাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। পুরো গ্রামে খোঁজ করো তুমি টাকা কাকে দিয়েছ, আর যত তাড়াতাড়ি সম্ভব সেই লোকটার খোঁজ পেলে অবশ্যই আমাকে এসে জানাও। রোহনের কর্মচারী এদিক ওদিক খোঁজার পর সেই জমিদার ঘনশ্যামকে এক দোকানে খুঁজে পায়। জমিদার কথা বলা শেষ হলে সে চলে যায়। তখন ওই কর্মচারী দোকানদারের কাছ থেকে জমিদারের ঠিকানা জিজ্ঞেস করে। সবকিছু জানার পর ওই কর্মচারী রোহনের কাছে ছুটে যায়। মালিক, আমি খুঁজে পেয়েছি। ওই লোকটার নাম রামলাল নয়, তার নাম ঘনশ্যাম। সেই এই গ্রামের জমিদার। সে আমাকে মিথ্যা বলে নিজের নাম রামলাল বলেছিল আর সব টাকা নিয়ে নিয়েছিল। এত বড় ঠকবাজি! আমি ভাবতেই পারি না যে একজন জমিদার এত নিচে নামতে পারে। সে আমার ছেলের সব টাকা রেখে দিয়েছে আর তার উপর আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। ও, তাহলে ব্যাপারটা এই। এখন সব কিছু পরিষ্কার বুঝতে পারছি। নিজের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করেই পুষ্পার পরিবারকে গ্রাম ছাড়া করেছে। ঠিক আছে, এবার দেখি ওকে কিভাবে শাস্তি দেওয়া যায়। বাবা, আপনি ভয় পাবেন না, আমি সব ঠিক করে দেব। জমিদারকে কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমার উপরই ছেড়ে দিন। জমিদার ঘনশ্যামের বাড়ি। রোহন তার কর্মচারীকে নিয়ে সেখানে হাজির হয়। কর্মচারীকে দেখা মাত্রই জমিদার হতবাক হয়ে যায়। স্যার, এই সেই লোক যে আমাকে বলেছিল তার নাম রামলাল। আমি ওকে টাকা দিয়েছিলাম। সত্যি করে বলুন, এই কাজ কি আপনিই করেছেন? আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি একজন গরিব মানুষের হকের টাকা কেড়ে নিয়েছেন। আপনি জানেন অমরের বাবাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে? শুধু তাই নয়, তাদের কাছ থেকে টাকা নিয়েও আপনি তাদের গ্রাম ছাড়া করেছেন। আপনি তো তাদের সব টাকাই নিয়ে নিয়েছিলেন, তাহলে এমনটা কেন করলেন? জবাব দিন। এই কথা শুনে জমিদারের গা দিয়ে ঘাম ছুটে যায়। রোহনের সামনে সে ভীষণ লজ্জিত বোধ করে। রোহন বেটা, আমাকে মাফ করে দাও। আমার বড় ভুল হয়ে গেছে। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আর নিজের মেয়ের মোহে ভুল পথে চলে গিয়েছিলাম। এই কারণেই আমি এমন কাজ করেছি। তুমি যখন সেই মেয়ের কথা বলেছিলে
তখনই আমি বুঝে গিয়েছিলাম সে আর কেউ নয়, পুষ্পাই ছিল। তাই আমি এই কৌশল করি এবং পুষ্পা আর তার বাবাকে গ্রাম থেকে তাড়িয়ে দিই, যাতে তুমি তাকে না পাও আর বাধ্য হয়ে আমার মেয়েকেই বিয়ে করো। আমাকে ক্ষমা করে দাও বেটা। এমন সময় রোহনের বাবা সেখানে এসে উপস্থিত হয়। তিনি সব ঘটনা শুনে বুঝতে পারেন এবং জমিদারকে কঠোরভাবে ধমক দেন ও খারাপ কথা বলেন। তারপর রোহন এবং তার বাবা পুষ্পাদের ঘরে যায় এবং সব টাকা রামলালের হাতে ফেরত দেয়। এখন আমরা আপনার কাছে পুষ্পার হাত চাই। আপনি কি আমাদের রোহনের সঙ্গে আপনার কন্যার বিবাহ দিবেন? আপনারা এটা কি বলছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না। আপনাদের মতো সৎ মানুষ খুব কম আছে। তাছাড়া আপনাদের মতো এত বড় লোকের কাছে বিয়ে দিলে আমার মেয়ে সুখে থাকবে। আমি আপনাদের প্রস্তাবে রাজি। এর কয়েকদিন গ্রামের মন্দিরে রোহন এবং পুষ্পার ধুমধাম করে বিয়ে হয়ে যায়।